আপনারা হয়তো চোরকে ঘৃণা করেন, তা করুন, তবু এসব কথা প্রকাশ না করে পারছি না। চোর বলতে যদি ভাবেন আমাদের একটা আস্তানা আছে, সেখান থেকে রোজ রাতে গায়ে তেল মেখে শীতকাঠি বগলে আমি চুরি করতে বেরোই, তাহলে ভুল ভেবেছেন। ওরকম করলেই হয়েছিল, সঙ্গে সঙ্গে হাজত। আমাকে দেখে কেউ চিনতে পারে না, ভিড়ের সঙ্গে মিশে থাকবার মতো দেখতে আমি। কেউ আমার একটা বর্ণনা পর্যন্ত দিতে পারতো না। আমি ট্রামে, বাসে, জাদুঘরের সামনে নিশ্চিন্তে ঘুরে বেড়াতাম। নিজের ঘর বাড়ি, চাকরি বাকরি না থাকলেও আমার কোনো অভাব ছিল না। আমার মানিব্যাগটা থাকতো লোকের পকেটে পকেটে। সেসব দিন বদলে গেছে। সুখ কারুর পায়ের সঙ্গে বেড়ি দিয়ে বাঁধা থাকে না। তাই আমাকে প্রায় 3 মাস ধরে পালিয়ে বেড়াতে হচ্ছিল। কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। পকেটটা মনে হচ্ছিল 100 মণ ভারী, অথচ সে জিনিসটা খুব ছোট। চেষ্টা করলে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা যায়। কানেই পড়েছিল সেই মোটা গিন্নি হিরের ইয়াররিংটা। ওই তো চেহারা, তার আবার শখ দেখুন। স্ক্রুপ ঢিলে হয়ে গেছিল, জাদুঘরের সিঁড়ির মধ্যিখানে হাতে নিয়ে দেখছিল। দেখলেন তো বুদ্ধির বহর, ও জিনিসের মালিক হবার ওর যোগ্যতা কই? সিঁড়ির উপরের বাঁক থেকে জিনিসটা সরিয়ে নিলাম, নিয়েই দৌড়। জাদুঘরটা চোরেদের সুবিধার জন্যই তৈরি। 5 মিনিটে 2 তলা 3 তলা করে প্রায় নিখোঁজ হয়ে গেছি। এমন সময় দালান দিয়ে কয়েকটা লোক দৌড়ে এলো আবার। আমি কেমন করে হাত ফসকে যে নিচে গিয়ে পড়লাম নিজেই বুঝতে পারলাম না। পড়েই উঠে পালালাম। ধরতে পারিনি, পায়ে চোট লাগেনি, হাতে লেগেছিল, কাঁধের ধারে। আর সে কি যন্ত্রণা! এমন ব্যথা যেন আমার কোনো শত্রুরা না হয়। আছে অনেক শত্রু আমার। ওই মোটা গিন্নির স্বামী বিজ্ঞাপন দিয়েছিল, কানের ফুলের জোড়াটি উদ্ধার করে দিলে 2000 টাকা বকশিস, নাকি আলাদা করে এক একটা হীরের যত দাম দুটোকে একসঙ্গে করলে তার 2 গুণ না 5 গুণ। আমাদের জগতে 20 টাকা দিয়েই খুনে ভাড়া করা যায়। 2000 টাকা লিখতে কটা শূন্য দিতে হয় তাই জানে না বেশিরভাগ লোক। পারলে আমার বন্ধুরাই আমাকে ধরিয়ে দিত। সেই স্তক পালিয়ে বেড়াচ্ছিলাম, কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। সেই বিজ্ঞাপনে লিখেছিল, চোরের বর্ণনা দেয়া গেল না, ময়লা শার্ট, সরু ঠ্যাং, কালো প্যান্টালুন পরা, খালি পা, আর 3 তলা সিঁড়ি থেকে পড়ে পা ছাড়া শরীরের অন্য জায়গা জখম। পায়ে কিছু হয়নি, নইলে দুষ্কৃতিকারী পালাতে পারতো না। এরপর আমার কোথায় গিয়ে যে গা ঢাকা দেয়া সম্ভব সে তো বুঝতেই পারছেন। সেটাকে ময়লা কাগজে জড়িয়ে শালপাতায় মুড়ে পকেটে রেখেছিলাম, ফেলতে পারিনি। যার জন্য আমার এত কষ্ট তাকে কখনো ফেলা যায়? ভালো মানুষ সেজে অচেনা পাড়ার দোকান থেকে খাবার কিনে খেয়েছি। এখন পকেটটাও প্রায় খালি হয়ে এসেছে, অথচ কালীমূর্তির কাছে আমার কিছু কাপড় চোপড় টাকা কড়ি রাখা আছে। চাইতে গেলে সেই আগে আমাকে ধরিয়ে দেবে। 2000 টাকা কি চারটিখানি কথা? ওই হীরের লোকটা নিজেকে ভারী ধার্মিক ভাবে, নাকি কোথায় মন্দির করে দিয়েছে, অথচ টাকা দিয়ে ভালো মানুষকে বিশ্বাস করবে, চোরকে খুনে বানাতে একটুও দ্বিধা করে না। রাত্রে যেখানে সেখানে পড়ে থাকি, রাস্তার বড় পাইপের ভেতরে, কিংবা তৈরি হচ্ছে বাড়ির সিঁড়ির নিচে, যেখানে চেনা লোকজন থাকে না, এমন সব জায়গায়। এই মুহূর্তে একটা খালি বাড়ি পেলে চুপ করে সেখানে 7 দিন পড়ে থাকতাম। এই ব্যথা সইতে পারছিলাম না। খাবো না, দাবো না, নড়বো না, চড়বো না, শুধু চুপ করে পড়ে থাকবো। এমন কোনো জায়গা যেখানে কেউ আমার খোঁজ করবে না। খালি বাড়ি বলে কিছুই নেই আজকাল, খিদিরপুরের ডকের কাছে মুন্সিদের হানাবাড়ি ছাড়া।
তার ত্রিসীমানায় কেউ যায় না। যারা যারা আগে আগে গেছিল তারা নাকি কেউ ফেরেনি। সামনেটা গুদম ঘর, পেছনে ভাঙা বসত বাড়ি, নাকি সিরাজদৌল্লার সময়কার বাড়ি তার মুন্সির। যেমন মুনির তেমনি নফর। গুদমটা অনেককাল পরে তৈরি। সেখানে কাঠ, তুলো, বস্তা, পাট, জাহাজে তোলার আগেকার যা যা জিনিস সেখানে জমা করা হতো। খুনে লুটেদের আস্তানা। খুব বিশ্রী একটা ব্যাপারের পর পুলিশ এসে দরজায় এত বড় তালা লাগিয়ে সিল করে দিয়ে গেছে। সেও আজ 25-30 বছর তো বটে। একদিক দিয়ে ভালোই হয়েছিল, সামনে নিরাপদ তালা মারা, পাশের করগেটের দেওয়ালে একটা খিড়কির দৌড়। তাই দিয়ে ঢুকে শহরের যত ঘরছাড়া বাউন্ডুলে গুন্ডা বদমাইশেরা নিশ্চিন্তে আরামে রাত কাটাতো। তারপর তারাও জায়গা ছাড়তে বাধ্য হলো। রাতে নাকি কি সব দেখতো। বছর কুড়ি গুদম খালি, সাপখোপেরা থাকে। পেছনে মস্ত বাড়ি না প্রাসাদ, তাতে মরণ দশায় ধরেছে। বাইরে পলেস্তারা খসে গেছে, ইট বেরিয়ে এসেছে, জানলা দরজা খুলে পড়েছে, বট অসত্য গজিয়েছে। চারদিকে একটা ভ্যাপসা গন্ধ, হাঁটু অব্দি আগাছা। এই জমিতে কতকাল কেউ হাঁটেনি। আমার শরীর জবাব দিয়েছিল। কাঁধটা ফুলে ঢোল, পকেটের শালপাতায় মোড়া সেই জিনিসটে, আর ডকের দোকান থেকে লুকিয়ে আনা ছোট একটা পাউরুটি। দিনের আলো প্রায় নেই বললেই হয়। আশ্চর্যের বিষয়, মুন্সিবাড়ির ভাঙা সিং দরজার বাইরে একটা সরকারি কল। তার মুখ থেকে সরু ধারায় জল পড়ছে, তো জল পড়েই যাচ্ছে। নিচে চকচকে সবুজ শ্যাওলা জমে গেছে। সেই জলে হাত মুখ পা ধুলাম। কতকাল গায়ে যে জল পড়েনি সে আর কি বলবো। আঁচলা ভরে জল খেলুম। জলের মতো আছে কি বলুন? ভগবানের দান। আমার মতো হতভাগাকে কেমন প্রাণ ভরে জল খেতে দিলেন দেখে অবাক হলাম। তাও যদি অনুতাপ হওয়া পাপী হতাম। গির্জার বারান্দায় একবার শুয়েছিলাম। অনেক রাত্রে পাদ্রী এসে ডেকে তুলে আমাকে হাত পা ধোবার জল, একটা মাটির হাঁড়ি ভর্তি সরুয়া আর বড় একটা টুকরো রুটি দিয়েছিল। তখন শীতকাল, গায়ে দেওয়ার জন্য একটা ছেঁড়া কম্বলও দিয়েছিল। বলেছিল পাপীরা অনুতাপ করলে যিশু তাদের বুকে টেনে নেন। ভোরে কম্বলটা নিয়ে পালিয়েছিলাম। আমার মতো নোংরা ছেলেকে যিশু যে বুকে টেনে নেবে না তাতে কারো সন্দেহ নেই। সেই কম্বলটা এখনো আমার জিনিসপত্রের সঙ্গে কালীমূর্তির ঘরে পড়ে আছে। চিরকালই তাই থাকবে। হিরে চুরি যেমন তেমন অপরাধ নয়, 10 বছরেও মাপ হয় না। মানুষের জীবনে এমন সব সময় আসে যখন মনের ভয় ভাবনা সব দূর হয়ে গিয়ে শরীরের দরকারটাই সমস্ত জায়গা জুড়ে বসে। ভাবছিলাম ওই হানা বাড়িটাতে গিয়ে শুয়ে থাকলে তো ল্যাটা চোখে। মুখ তুলে দেখি মুন্সিবাড়ি নিতান্তই খালি নয়। একজন সাদা কাপড় পরা বুড়ো বামুন হাতে একটা ছোট্ট তেলের কুপি নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। হাসি পেল। আজকাল কখনো বাড়ি খালি পড়ে থাকে? লোকটা শটাং আমার কাছে এসে বললেন, কলটা বন্ধ করে দাও, জল পড়ার শব্দে আবার বিশ্রামের ব্যাঘাত হয়। তাই দিলাম। বুড়ো খুশি হয়ে বললেন, কি চাও? এখানে কেউ আসে না, এটাকে বলে হানা বাড়ি, ভয় পায়। আমি মাই খেদানো ঠক জোচ্চোর বদমাইশ চোর। বললাম, গুরু ঠাকুর কিছু চাই না, শুধু 7 দিন কোথাও গিয়ে চুপ করে পড়ে থাকতে চাই। কাঁধে বড় ব্যথা, পার চলে না। বুড়ো এদিক ওদিক চেয়ে বললেন, এসো আমার সঙ্গে। উফ, বাঁচা গেল। লোকও যেমন বলে কিনা ভূতের বাড়ি। ও ভাগ্যিস বলে, এলে আর দেখতে হতো না। ঘরে ঘরে কাঠের জালে হাঁড়ি বসতো, আমাকে পালাতে হতো। 3 ধাপ সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হয়।
কিছুতেই পার উঠল না, হাঁটু দুটো কিরকম জুড়ে গেল। তারপর আর কিছুই মনে নেই। বুড়ো ভদ্রলোকই নিশ্চয়ই আমাকে ধরে ঘরে তুলেছিলেন, দোতলার ঘর। বুড়োর হাত শক্ত বলতে হবে। যখন জ্ঞান হলো, অমন যে ক্লান্তি তাও দূর হয়ে গেছে। বলেছিলাম 7 দিন চুপ করে পড়ে থাকবো, নিজের দরকারে একবার উঠে সেই যে আবার শুলাম। 24 ঘন্টার মধ্যে আর জাগিনি। বুড়ো বামুনকেও আর দেখিনি। তিনিই বা আমাকে বিশ্বাস করবেন কেন? কাষ্ট হাসলাম। বিশ্বাস করবার মতো চেহারা বটে আমার। কেন জানি না একটু খিদেও পাইনি। তবু অভ্যেসের জোরে পকেটটা দেখলাম, কই পাউরুটিটা তো নেই। যাকে পাউরুটি, পাশ ফিরে আবার ঘুমোলাম। খিদে নেই, তেষ্টা নেই, শরীরে আর কোনো দরকার নেই, শুধু ঘুম। হয়তো সত্যিই 7 দিন ঘুমিয়েছিলাম। তারপর একদিন সকালবেলায় উঠে দেখি শরীরটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। বাইরে থেকে একটা মহা হট্টগোল কানে এলো। ঘরের জানলার পাল্লা নেই। যেই দেখি আগাছায় ভরা উঠোনে ট্রাক, কপি কল, অদ্ভুত চেহারার প্রকাণ্ড প্রকাণ্ড যন্ত্রপাতি আর মেলা লোকজন। পাশে এসে বুড়ো ভদ্রলোক দাঁড়ালেন, বললেন, এবার তোমাকে আর আমাকে এখান থেকে সরতে হবে। বাড়ি ভেঙে ফেলা হবে। বেওয়ারির সম্পত্তি সরকার দখল নিচ্ছেন। ওই কড়িকাঠের ওপর আমার মা কালী লুকোনো আছেন। দেখো তো পারতে পারো কি না। হাসি পেল। আমি দেয়াল বেয়ে দোতলায় উঠে পড়ি। কুলুঙ্গিতে 1 পা, জানলার মাথায় 1 পা, হাত বাড়িয়ে কড়িকাঠের ওপর থেকে আমার কোড়ে আঙুলের মতো ছোট্ট একটা মা কালীর মূর্তিটি পেরে আলগোছে তাকে দিলাম। কে জানে সোনার কিনা। সেই রকমই ঠাউর হলো। তারপর তার পায়ের কাছে গড় করে বললাম, আপনি আমার প্রাণ বাঁচালেন, যা বলবেন তাই করব। বুড়ো বললেন, যা এবার। গলিতে ভূতের বাড়ি ভাঙা দেখতে ভিড় জমেছে, তাদের সঙ্গে মিশে জাগে। অন্য সব ব্যবস্থাও করে ফেলেছি। এবার রওনা দে, কোনো ভয় নেই। হঠাৎ কাঁধের ব্যথার কথা মনে পড়তেই টের পেলাম সেটা একেবারে সেরে গেছে। প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম সেটাও নেই। উফ, বাঁচা গেল। কিন্তু বুড়ো লোকটি কোথায় গেলেন? জানলা দিয়ে চেয়ে দেখলাম ভিড়ের মধ্যিখান দিয়ে তিনি আস্তে আস্তে গঙ্গার দিকে চলেছেন। তখন নেমে এলাম। ভিড়ের লোকেরা গাদাগাদি করে দাঁড়িয়ে কত রকম যে মন্তব্য করছিল তার ঠিক নেই। ভূত বাছাদন এবার টের পাবেন, 200 বছরের মৌরসি পাট্টা এবার উঠল, হেনা তেনা কত কি যে। একজন আবার বললেন, এদের চাইতে তারই অধিকার বেশি, তার বাপের সম্পত্তি, বামুন মানুষ, কালী ভক্ত। শূন্যে নমস্কার করতে লাগলো। হাসি পেল। তখনও বুড়ো লোকটিকে দূরে দেখা যাচ্ছিল। লোকগুলোর মাথা খারাপ। গঙ্গার ধারে পৌঁছে নৌকো টৌকো চেপে থাকবেন। সেখানে গিয়ে আর তাকে দেখতে পেলাম না। ভেবেছিলাম সঙ্গে যাব। তার বদলে শটাং কালী মূর্তির কাছে গেলাম। যা হয় একটা বোঝাপড়া হয়ে যাক, আর পালিয়ে বেড়াবো না, মন ঠিক করে ফেলেছিলাম। আমাকে দেখেই কালী মূর্তি ছুটে এসে পায়ে পড়ল। আমাকে মাফ কর, 2000 টাকা বকশিস দেবে বলেছিল। লোভ হয় কিনা তুই বল। এদিকে তুই ফিরছিস না দেখে আমি কি ভেবে বসলাম রে। তো নাম ধাম সব গিয়ে থানায় লিখে এলাম। কদিন ধরে সরু চিরুনি দিয়ে শহরটাকে আঁচড়ে ফেলেছিল এরা। এখন কাগজে দিয়েছে ইয়াররিং মোটেও হারায়নি, মোটা গিনির হাত ব্যাগের মধ্যেই পড়েছিল। এর দিনে পাওয়া গেছে। থানার লোক এসে আমাকে যা নয় তাই বলে গেছে। তোকে হেনস্থা করার জন্য মালিক তোর জন্য 500 টাকা জমা দিয়েছে, সেটি গিয়ে নিয়ে আয়। আমিও যাচ্ছি, তোকে শনাক্ত করতে হবে তো। তা ছিলি কোথায়? আমি বললাম, একটু বাইরে গেছিলাম।
থানার লোক আমাকে চেনে, তোকে আর যেতে হবে না। তবু শনাক্ত করতে বেশ হামলা হয়েছিল। শেষটা যখন টাকাটা সত্যি পাওয়া গেল, কালীমূর্তিকে একখানা পোস্টকার্ড লিখে দিলাম, কাপড় চোপড় আর টাকা কড়ি যা তোর কাছে আছে সে সব তোকে দিয়ে আমি দেশে গেলাম। তাই চলে যাচ্ছি দেশে এই রেলে চেপে। সেখানে আমার মা আছে, কিছু জমি জমাও আছে, চলে যাবে একরকম করে।